ভোট মানেই উৎসব। এদেশে নির্বাচনকে বলা হয় গণতন্ত্রের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ উৎসব। নির্বাচন হলেই সাধারণ মানুষ উৎসবের মেজাজে ভোট দেন, এই দাবি বরাবরই করে থাকে শাসক পক্ষ। বিগত প্রায় 2 দশক ধরে দেশের মানুষ প্রচণ্ড গরমে লোকসভা নির্বাচনের ভোট দিচ্ছেন। এবারও বেশিরভাগ জায়গায় তীব্র তাপদাহে হাঁসফাঁস করতে করতে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন। প্রথম 2 দফায় ভোট পড়েছে প্রায় 66%। তাহলে বলা যায় প্রথম 2 দফায় 190টি লোকসভা কেন্দ্রের প্রায় 33% মানুষ এই ভোট উৎসবে অংশগ্রহণ করেননি। তবুও বলা হয় উৎসবের মেজাজে ভোট গ্রহণ পর্ব চলছে। আমাদের রাজ্যে চিত্রটা অবশ্য ভিন্ন। এ রাজ্যে বিধানসভা ভোটে গড়ে 90%-এর উপর এবং লোকসভা ভোটে 80%-এর উপর ভোট পড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। তবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে 2 শিবিরে ভিন্ন মতামত। একদিকে শাসক শিবির বলছে নির্বিঘ্নে ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছেন, উৎসবের মেজাজে দিয়েছেন। অন্যদিকে বিরোধীরা রিগিং, ছাপ্পা ভোট, ভোটদানে বাধা, বিরোধী পোলিং এজেন্টদের আক্রমণ সহ ভোট প্রহসনের অভিযোগ তুলছে। ইন্ডিয়া মঞ্চ থেকে পশ্চিম ত্রিপুরা আসনে পুনরায় ভোট গ্রহণের দাবিও জানানো হয়। নির্বাচন দপ্তর বলছে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। তাহলে বিরোধীদের অভিযোগের সত্যতা কি? নির্বিঘ্নে ভোট হওয়ার বাস্তবতাও বা কি? সত্যি কি রাজ্যে 2টো লোকসভা আসন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে উৎসবের মেজাজে ভোট হয়েছে? ভোটের দিনগুলোতে যে বিক্ষিপ্ত ঘটনাগুলো হয়েছে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কি মতামত, কি অবস্থান, সেই সব বিষয় জানতেই আমাদের এই বিশেষ টকশোর আয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এই বিশেষ টকশোতে আমার সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব রানা ঘোষ এবং বিশিষ্ট বাম নেতৃত্ব শান্তনু দেব। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। রানাবাবু, কেমন হলো ত্রিপুরার 2টো লোকসভা আসনের এবং একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব? আর বিগত দিনের নির্বাচনগুলোর সাথে যদি আপনি কোনো পার্থক্য দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের জানাবেন সেটা। নমস্কার। নিউজ ভ্যানগার্ডের পর্দায় রাজ্যের বাইরে যারা আমাকে শুনতে পারছেন সকলকে জানাই অনেক শুভেচ্ছা, অভিনন্দন বিশেষ করে রাজ্যের মানুষকে এই কারণে যে রাজ্যের প্রতিটা জায়গায় তীব্র দাবদাহ, অসহ্য গরম, কাঠফাটা রোদ্দুর, তার মধ্যে ভোটের যে সময়টা ছিল 19 তারিখ এবং 26 তারিখ, এই 2 দিনই কোথাও বৃষ্টির বা সম্ভাবনা তো ছিলই না, রৌদ্র প্রখর ছিল। এর মধ্যেও এই রাজ্যের গণদেবতারা ভোটের লাইনে দাঁড়িয়ে একে একে সকলে তাদের মতদান করেছে এবং নির্বাচন কমিশন, আপনি একটু আগে বললেন যে নির্বাচন কমিশন বলেছে যে রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়েছে। তো এই সমস্ত বিষয়ের জন্য রাজ্যের যারা গণদেবতা আছে প্রত্যেককে আমি জানাই অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন এবং আপনাদের শারীরিক সুস্থতাও আমি কামনা করি। দেখুন, এই রাজ্যের বুকে বরাবরই আপনি বলেছেন কিছুক্ষণ আগে এবং আমরা সকলেই জানি যে ভোট মানেই রাজ্যের বুকে একটা উৎসবের মেজাজে মানুষে যারা গণদেবতারা আছেন তারা তাদের মতদান করেন এবং সকাল বেলায় ঘুম থেকে উঠে আমরা দেখেছি যে ভোটের যে সময়টা সেই সময়ের আগেই প্রত্যেকটা পোলিং স্টেশনে, আমি বলবো না তবে বেশিরভাগ পোলিং স্টেশনেই আমরা দীর্ঘ লাইন লক্ষ্য করি এবং সেই লাইনের মধ্যে আমরা এরকম নয় যে খালি ছেলেদের লাইনই দীর্ঘ লাইন, আমরা যারা মা বোনরা আছে তাদেরও আমরা দীর্ঘ লাইন লক্ষ্য করে থাকি। সিনিয়র সিটিজেন আছে তাদেরও আমি দেখি যে ওরা তাদের মতদান করতে সকালবেলা গিয়ে। তো এই রাজ্যের বুকে বরাবরই একটা উৎসবের মেজাজে মতদান করে গণদেবতারা। তো এইবারও তার ব্যতিক্রম কিছু হয়নি, আমরা লক্ষ্য করেছি এবং আমি আমার নিজের যে পুলিং স্টেশন যেটা ছিল সেটা তো আমি লক্ষ্য করেছি সকাল থেকেই দীর্ঘ লাইন ছিল এবং সেই লাইনটা দুপুর গড়িয়ে যখন
চলছিল তখনও সেই লাইনের খামতি ছিল না প্রতিটা জায়গায়। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, প্রেসের মাধ্যমে যারা মিডিয়া জগতে আছেন, আপনারা যারা কাভার করছিলেন সেদিন পুরো বিষয়টাকে, আপনাদের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে সমস্ত জায়গায় উৎসবের মেজাজেই ভোট চলছে এবং কোথাও কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা আমার নজরে পড়েনি, আমাদেরও নজরে আসেনি। শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং এই রাজ্যের বুকে যেটা বরাবরই আমাদের উপরে একটা তকমা ছিল যে আমাদের এখানে 90% উপরে বিধানসভার ভোট হয়ে থাকে এবং 80% উপরে লোকসভার ভোট হয়ে থাকে। তো এবারও 80% উপরে, আমার যতটুকু অনুমান 82.6% ভোট বোধহয় এবার পড়েছে আমাদের রাজ্যের বুকে। তো এই যে একটা বৃহৎ মাত্রায় ভোট এই রাজ্যের বুকে পড়েছে, তো সকল গণদেবতাদেরকে আমি আবারও অভিনন্দন জানাই। পাশাপাশি অভিনন্দন জানাই আমাদের নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে, যে এত সুন্দরভাবে শান্তিপূর্ণ ভোট করার জন্য। অভিনন্দন জানাই পুলিশ প্রশাসনকে, যারা এত সুন্দরভাবে এটা ব্যবস্থিতভাবে করার জন্য। এবং মিডিয়া জগতে আপনারা যারা আছেন, আপনাদেরকেও আমি আমাদের দলীয় পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই বিরোধীদের, তারাও সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আমাদেরকে সাথে সাথ দিয়েছেন। এবং রানাবাবু, আসবো আপনার কাছে আবার। রানাবাবু, আপনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন, অবশ্যই আপনার কাছে আসবো। শান্তনুবাবু, কেমন হলো ভোট গ্রহণ পর্ব? আপনাদের নজরে আপনারা কেমন দেখলেন? এবং বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে রাজ্যে, সেই নির্বাচনের সাথে কোনো পার্থক্য খুঁজে পেলেন কি এবারের নির্বাচনের? দেখুন, ত্রিপুরা রাজ্যে ভোট মানে উৎসব, এই যে মানে বক্তব্যটা, সেটা 2018 সালের পর থেকে ত্রিপুরা রাজ্যে শাসকরা মুখে বলে, কিন্তু ত্রিপুরা রাজ্যের যে সাধারণ মানুষ যারা, গণতন্ত্রপ্রিয় মানুষ যারা, তারা 2018 সালের পর থেকে হারে হারে টের পাচ্ছে যে ভোট এখন আর একটা উৎসব নেই। তার প্রথম উদাহরণটা যদি বলি, 2018 সালে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 2019 সালে এই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে প্রায় 164টা পুলিং সেন্টারে রিপোল করতে হয়েছে। তারপর আপনার মিউনিসিপ্যালিটি নির্বাচন, বহু মানুষ বিভিন্ন বাধা বিঘ্নকে অতিক্রম করে ভোট দিতে গিয়েছেন, আক্রান্ত হয়েছেন, রক্ত ঝরেছে, মাথা ফেটেছে, শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন। এই সমস্ত ঘটনা আপনাদের ক্যামেরায় বহুবার এইগুলি এসছে। এখন ত্রিপুরা রাজ্যের, আমি আমার বন্ধুর মতো এত বাড়িয়ে বলবো না, আমি দু একটা ঘটনা দিয়ে বলছি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন 19শে এপ্রিল, আমি ভোট দিয়ে নেতাজি স্কুলের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম একটা ছেলেকে ধরে বিজেপির কিছু লোকজন ওকে খুব মারছে। কিছুক্ষণ পরে আমি যে সমস্ত ওই যে আপনার নিউজ মিডিয়াগুলো, সেইগুলিতে দেখতে পাচ্ছি ওই ছেলেটাই বক্তব্য রাখছে যে আমি 54 বা 56 নম্বর পুলিং সেন্টারে নেতাজি স্কুলে টাউন বরদলি কেন্দ্রের ও পুলিং এজেন্ট ছিল, তাকে সেখান থেকে বের করে দিয়ে তাকে রাস্তায় এনে তাকে মারা হয়েছে। এই হলো চিত্র। পরবর্তী সময় কি হয়েছে না হয়েছে কিছু কিছু আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে, ত্রিপুরার যে সমস্ত নিউজ মিডিয়ার ক্যামেরাতে ধরা পড়ল। তারপর যদি আসি, যদি 26শে এপ্রিল, ত্রিপুরা রাজ্যে আমি 18 বছর বয়স থেকে ভোটদান করি, হয়তো আমার বন্ধুও করেন, সবাই করে। ভারতবর্ষের সংবিধান সেই অধিকার দিয়েছে, পরবর্তী সময় সেটা ভারতবর্ষের সরকার সেটাকে স্বীকৃত দিয়েছে যে 18 বছর হলে ভোটদান করতে পারবে। আমি কখনো বুঝের হয়ে কখনো দেখিনি যে নির্বাচনী কাজে যুক্ত প্রিসাইডিং অফিসারকে তার ভোট কক্ষ থেকে টেনে হিসড়ে বাইরে এনে বিজিবির নেতৃত্বরা মারছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের সামনে। আমি দেখিনি। ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে, যেদিন থেকে রাজনীতিটা বুঝি বা রাজনীতিটা করি, ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলন করছি, কখনো দেখিনি যে ভোটের কাজে নিযুক্ত একজন ভোট কর্মীকে তার স্টেশন থেকে বের করে এনে, কি অভিযোগ সেটা পরের কথা, আইন আছে, নির্বাচন কমিশন আছে, সেখানে পুলিশ ফোর্স আছে। আমি আমার যদি কোনো অভিযোগ থাকে আমি সেই জায়গায় অভিযোগ করতে পারি। আমি সেক্টর অফিসারকে বলতে পারি প্রিসাইডিং অফিসার সম্পর্কে, আমি অবজারভারকে বলতে পারি, আমি এআরওকে বলতে পারি, আরওকে বলতে পারি। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, একজন ভোট কর্মীকে, একজন নির্বাচন কমিশনের কাজে যুক্ত ব্যক্তিকে
তাকে টেনে হিসড়ে রাস্তায় এনে মাঠের মধ্যে সেই পুলিং সেন্টারের মধ্যে তাকে মারা হলো, এই ধরনের ঘটনা ত্রিপুরা রাজ্যে আপনি আর কখনো দেখাতে পারবেন? তারপরও আমাদের শাসক বন্ধুরা বলছে যে রাজ্যে শান্তিপূর্ণ এবং উৎসবের মেজাজে ভোট হয়েছে। তো এটা তো প্রমাণ যে শাসক যেটা বলছে সেটা প্রকৃত ঘটনা নয়। রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষ হারে হারে টের পাচ্ছে যে এই রাজ্যের নির্বাচন এখন আর উৎসবে নেই, এই রাজ্যের নির্বাচন এখন সন্ত্রাসে পরিণত হয়েছে। সন্ত্রাসের মূল কারণটা কি? কারণটা হলো ত্রিপুরা রাজ্যটা খুব ছোট, এলাকায় এলাকায় কারা বিরোধী রাজনৈতিক দল করে সেটা শাসক যেমন জানে, শাসক পার্টি কারা তারা তো সবকিছু ওপেন। এবার কে কে পুলিং এজেন্ট থাকবে তার বাড়িতে আগের দিন রাত্রেবেলা গিয়ে হুমকি দাও, তুমি পুলিং এজেন্ট থাকতে পারবে না। যদি সে পুলিং এজেন্ট হয়ে যদি ভেতরে যদি ঢুকে তার বাড়িতে বাইক বাহিনী গিয়ে তাকে তার স্ত্রীকে, বাবাকে, মাকে হুমকি দেয় যে আপনার ছেলেকে বলুন যে পুলিং এজেন্ট থেকে বেরিয়ে আসুন, হয়তো আপনার বাড়িঘর ভেঙে ফেলা হবে। এই ধরনের কৌশল অবলম্বন করে ভোটের আগের দিন সাধারণ মানুষকে ভয় দেখানো হয় যে বুথ সেন্টারে যেতে পারবে না, ভোট দিতে পারবে না। এই সমস্ত ঘটনা ত্রিপুরা রাজ্যে আগে কখনো ছিল না। মানুষ ভোট দিতে পারবে কিনা সেটা নিয়ে এখন মানুষ সন্দেহ প্রকাশ করে। এই ঘটনা আগে ছিল না কখনো। আগে আমরা দেখতাম মানুষ ভোটের দিন দাঁড়িয়ে ভোট দিত, উৎসবের মেজাজে ভোট দিত, ভোটের দিন খাওয়া দাওয়া চলতো, মানুষ প্রচন্ড ভাবে একটা মানে বিশাল একটা আকার ধারণ করতো ত্রিপুরা রাজ্যে যে হ্যাঁ সত্যি একটা উৎসব চলছে ত্রিপুরা রাজ্যে। কিন্তু এখন মানুষের মধ্যে ভোট মানে আতঙ্ক, কি হয়, আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবো কি পারবো না, এই প্রশ্নটা এখন মানুষের মধ্যে এখন উকি দিচ্ছে এবং মানুষ সেটা হারে হারে টের পাচ্ছে 2018 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে। আমি এটা বলবো যে 2023 সালে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে মানুষ কিছুটা ভোট দিয়েছেন, কিন্তু সমস্ত রাজ্যে সেটা প্রতিফলিত সঠিকভাবে হয়নি। কিন্তু এছাড়া অন্য নির্বাচনগুলো, লোকসভা নির্বাচন বলুন, পঞ্চায়েত নির্বাচন বলুন, মিউনিসিপ্যালিটি নির্বাচন বলুন, অন্য নির্বাচনগুলো সম্পূর্ণ প্রহসনে পরিণত হয়েছে এই ত্রিপুরা রাজ্যে। সেটা নির্বাচন নেই। শান্তবাবু আসবো আপনার কাছে। রানাবাবু, 2023 নির্বাচনটা কিছুটা ছেড়ে দিলে বাকি সব নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে এবং উৎসবের মেজাজে নয় সন্ত্রাসের মেজাজে ভোট হচ্ছে, সন্ত্রাসে পরিণত হয়েছে বলছেন। দেখুন, আমার প্যানেলিস্ট খুব সুন্দরভাবে বলেছেন। কিছুটা কিভাবে ছাড়া যায় সেটা আমি জানি না, তবে আমি বিস্তারিতই বলছি। 2023-এর যেদিন নির্বাচন হলো তার ঠিক পরে সিপিএম এর যে রাজ্য সম্পাদক আছেন বর্তমানে, মিডিয়ার সামনে উনি বলেছেন যে সারা রাজ্যে, এটা তথ্য প্রমাণ আপনাদের কাছেও আছে, যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। বিধানসভা নির্বাচনের কথা বলছি, কোথাও কোনো কিছু হয়নি, বিক্ষিপ্ত ঘটনা হয়নি, আমরা এটা বলতে শুনেছি। তো উনি যে বলছেন কিছুটা ছেড়ে দিলে, বা উনি কিছুক্ষণ আগে বলেছেন, একদম প্রথমেই বলেছেন যে 2018 সালের পর থেকে এই রাজ্যের মানুষ হারে হারে টের পাচ্ছে কিভাবে ভোট হচ্ছে, কোথাও ভোট শান্তিপূর্ণ ভোট হয়নি। তো আমি বলবো যে তার মানে ওদের যে রাজ্য সম্পাদক আছেন, ওনার তথ্য বা ওনার যে নির্বাচন সম্বন্ধীয় বিষয় নিয়ে উনি যা যা বলেছেন সেটা তাহলে মিথ্যা হয়। উনি মিথ্যা, না হলে আজকে ইনি যে বলছে আমার প্যানেলিস্ট উনি মিথ্যা কথা বলছেন। তো দুইটার মধ্যে যে কোনো একটা আমরা মিথ্যা ধরতে পারি, কারণ উনি বলেছেন 2018 সালের পর থেকে এই রাজ্যে আর শান্তিপূর্ণ ভোট হয়নি। উনাদের রাজ্য সম্পাদক মিডিয়ার সামনে এসে এই কথা বলেছেন যে 2023 সালে শান্তিপূর্ণ। উনি 2023-এর কথা বললেন, 2023 ছেড়ে দিয়েছেন তো। আচ্ছা, এরপর আমি বলছি, উনি বলছেন বিগত দিনে সিপিএম আমলে যে শান্তিপূর্ণ ভোট হয়েছে প্রতিটা সময় রাজ্যের বুকে। তো আমিও দু একটা উদাহরণ দিই। উদাহরণ তো রাজ্যের ছেলে, আমি এই রাজ্যের মধ্যে আমি বড় হয়েছি, মিডিয়া আপনাদেরও অনেক কিছু জানা আছে। 2003 সাল বিধানসভা নির্বাচন যেদিন শেষ হলো, সেদিন ঋষ্যমুখ মণ্ডলে অমর মহাজন, ওনার যে আঙ্গুলটাতে আমরা ভোটের কালি দিই, যে আমার এই আঙ্গুলটাতে এখনো ভোটের কালি লাগানো আছে, ওনার এই আঙ্গুলটাকে উনি বিরোধী দল করতেন। ভোটের দিন ওনার এই আঙ্গুলটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে, কারণ উনি জানতেন যে উনি বিরোধী করতেন, এই আঙ্গুলটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে। তো এটা হলো শান্তিপূর্ণ ভোট। 2008 সাল অমরপুর মণ্ডল, অমরপুর বিধানসভা, সেইখানে চারটা বাড়ি, পাশাপাশি চারটা বাড়ি একদম আগুনে ঝলসে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে বাড়ির দুজন এই মানে তাদের আগুন গায়ে কিছুটা লেগেছে, তারা জিবি হসপিটালে তাদেরকে রেফার করা হয়েছিল। 2004 সাল কমলপুর মণ্ডল, কমলপুর বিধানসভাতে ঠিক তদ্রুপ
বিরোধী যারা করতেন তাদের 7 থেকে 8টা বাড়ি, সেটা ছিল লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন যেদিন রেজাল্ট বেরোলো সেদিনই তাদের 7 থেকে 8টা বাড়ি কমলপুর মন্ডলে বিধানসভা তারা বিরোধী করত। আমি বলছি না তারা বিজেপি বিরোধী করত, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এরকম হাজার উদাহরণ এই রাজ্যের বুকে সিপিএম এর সময়সীমায় আমার কাছে আছে, তথ্য সহ আছে, দিন তারিখ সহ আছে, কে কার বাড়ি পুরানো হয়েছে এটা আছে, কার আঙ্গুল কাটা হয়েছে তার নাম সহ আছে। তো এটা হলো সিপিএম এর সময়ে শান্তিপূর্ণ ভোট। তো এরকম বললে হবে না যে তাদের সময়ে একদম নির্বিঘ্নে ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে। দেখুন ওই সময় আজকে আমি যদি বলি যে বিরোধী কে ছিল আমরা জানতাম, বিরোধী ছিল কংগ্রেস দল, অবশ্যই আমরা জানতাম সিপিএম এর বিরোধী কংগ্রেস ছিল। সেই কংগ্রেস দলটা যারা নেতৃত্ব ছিল তারা যে নিচে বা পেছনের সারিতে সিপিএম এর সঙ্গে মিলে রাজ্যের নির্বাচনটা সময়ে সময়ে বিধানসভা বলুন, লোকসভা বলুন, লোকাল বডি নির্বাচন বলুন তারা যে করত, সেটাই রাজ্যের মানুষ বুঝতে পারেনি। আমরা বোকা ছিলাম, আমরা বুঝতে পারতাম না যে আমরা বিরোধী করতাম, যে কি ভাবে তারা একে অপরের সঙ্গে নেতৃত্বরা মিলে গিয়ে আমাদের মতন সাধারণ কর্মীদের বা এই রাজ্যের যারা বিরোধী ছিল তাদেরকে বোকা বানাতো। এবং আমরা সময় সময় দেখেছি এই রাজ্যের বুকে প্রতিনিয়ত এই কংগ্রেস এসে পড়বে, এইবার কংগ্রেস, এইবার তো আয়া পড়ছে কনফার্ম, এই ধরনের যে আমাদেরকে আমাদের নেতৃত্বরা বা যারা বিরোধী ছিল তাদেরকে বলতো, সেটা আসলে একটা নাটক ছিল, ড্রামা ছিল। আমি আমার প্যানেলিস্টকে বলবো যে উনি হয়তো সিপিএম করেন, ওই দলটা যেই দলটা শাসন করতে সেই শাসক দলে উনি ছিলেন, কিন্তু উপরে কি তাদের কথোপকথন ছিল, উপরে তাদের মিলিঝুলিটা কোন জায়গায় ছিল সেটা হয়তো উনিও আজ করতে পারতেন না, আর ওনার দরকারও নেই যেহেতু উনি শাসক দলে ছিলেন। কিন্তু যারা বিরোধী করতো এই রাজ্যের বুকে অগণিত মানুষ, যারা মাতৃহারা হয়েছে, পিতৃহারা হয়েছে বিরোধী করে, যেই মাটা পুত্রহারা হয়েছে, যেই বউটা স্বামীহারা হয়েছে বিরোধী করে, ঘরে ঢুকে স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই সাউথ ত্রিপুরাতে আমি কয়েকটা ভিডিও করে, আপনারা বোধহয় দেখেছেন কিনা আমি জানি না, আমি কয়েকটা ভিডিও করে যেই বাড়িতে সাউথ ত্রিপুরাতে নির্বাচনের পরে রেজাল্টের পরে কুপিয়ে খুন করা হয়েছে, বাঁশ দিয়ে তাদেরকে পেছনে ঢুকিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, আমি যখন বলেছিলাম আমি কথা বলি, এই ধরনের সাউথ ত্রিপুরাতে শত সহস্র উদাহরণ আছে। আমি নিজে কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছি যাদের পরিবারের সঙ্গে, আমি বলছি ঠিক আছে, আমরা একটা প্রশ্নে আটকে গেছি। নির্বাচনের দিনে, রেজাল্টের দিনে সিপিএম এর শাসন ক্ষমতায় যখন এই ধরনের হাজারো ঘটনা এই রাজ্যের বুকে হয়েছে, তখন কোথায় ছিল প্রশাসন তাদের, তখন কোথায় ছিল তাদের সেই কান্নার রোল, কোথায় ছিল তাদের? আমরা একটু উত্তরটা নিয়ে নিই। শান্তনুবাবু, আপনি বললেন 2018 পর বিভ্রান্তকর কথা, বিভ্রান্তকর এই রাজ্যের। আমরা ছোট করে কথা বলবো, দুজনের কথাই শুনবো। আমি একটু বলে নেই। হ্যাঁ বলুন। আমি বেশি না, আপনার এক মিনিট বলবো। আমার বিজেপির বন্ধু যে কথাগুলি বললেন, উনি বললেন যে নির্বাচনের ফলাফল বেরোনোর পর এই সমস্ত ঘটনাগুলি ঘটেছে। দেখুন, নির্বাচনের ফলাফল বেরোনোর পর এই ঘটনাগুলি ঘটেছে। এই ঘটনাগুলো আপনি যে কথাগুলো বলছেন, নির্বাচনের ফলাফল বেরোনোর পর অনেক মানুষ বিভিন্ন শাসক শিবিরের সঙ্গে তখন মিলে যায়, অনেক ধরনের ঘটনা করে ফেলে। তার মানে তারা সমর্থন করছে না, সমর্থন করছি না, ঠিক আছে, সমর্থন করছি না, কিন্তু সমর্থন করছেন না, কিন্তু আপনি বললেন এখন সমর্থন। আমার কথাটা শেষ করতে দেন। মানে নির্বাচনী সন্ত্রাসের কথা আপনি বললেন, 2018 পর নির্বাচনী সন্ত্রাস এই রাজ্যবাসী দেখেছে। এখন উনি তুলে ধরলেন যে উনি তো বলছেন যে রেজাল্টের পর এই সমস্ত ঘটনাগুলি হয়েছে। এই ধরনের ঘটনা যদি বলি 2018 সাল এবং 2023 সালের পর অজস্র আছে। 2018 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বের হলো এই বটজলায়, বেশি দূরে যাব না, আমি দু একটা উদাহরণ দেব। এই বটজলায় বিধানসভায় বা সেক্রেটারিয়েটে চাকরি করেন লোকটা, কি সম্ভবত কি সুখময় কি নাম, উনাকে বাড়িতে বসিয়ে উনার মাথায় বিজিবির বন্ধুরা একটা বাজি ফুটালেন, উনার সারা শরীর পুড়ে গেল, উনার মৃত্যু হলো। তো এগুলি কি সন্ত্রাস না? এগুলি করলো না? তা আপনি শুধু, আমরা আজকে আলোচনাটা কি করছি, আমরা আলোচনাটা করছি ত্রিপুরা রাজ্যের ভোটটা উৎসবের মেজাজে আগে হতো এখন হয় না, এটা নিয়ে আমাদের আলোচনা। আপনারা বলছেন যে ত্রিপুরা রাজ্যের ভোটটা উৎসবের মেজাজে এইবার হয়েছে, আমরা বলছি যে উৎসবের মেজাজে হয়নি। আমরা কতগুলি কারণ আমরা দেখিয়ে দিলাম যে ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনা কখনো হয়নি, যে বুথ সেন্টার থেকে নির্বাচন কমিশনের নিযুক্ত লোককে, আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন আমাকে? বলুন তো, আপনি যেদিন থেকে ত্রিপুরা রাজ্যের রাজনীতিটা বুঝেন, ভোট প্রদান করেন, ত্রিপুরা রাজ্যের কোন পোলিং সেন্টারে কোন নির্বাচনী আধিকারিককে সেই জায়গায় শাসক দলের লোকরা, আমরা যখন শাসনে ছিলাম, শাসক দলের লোকরা
প্রিসাইডিং অফিসারকে বা ভোট কর্মীকে টেনে হিসেবে বের করে এনে মেরেছে, আপনি একটা উদাহরণ, একটা জায়গা আমাকে দেখাতে পারবেন? কিন্তু বিজিবির শাসনে আমরা সেটা দেখতে পেলাম। এটা হলো পার্থক্য। আপনি যদি বলেন যে ফলাফলের পর সন্ত্রাস, অজস্র ঘটনা আছে, বহু হত্যা হয়েছে, ভোট গ্রহণ প্রক্রিয়ার দিনে খুব সুন্দরভাবে বলেন, বলি একটু। হ্যাঁ, উনি খুব সুন্দরভাবে বললেন রাজ্যের প্রতিটা মানুষ রাজনৈতিক প্রিয় ব্যক্তিত্ব। আমি যতটুকু জানি এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, প্রত্যেকটা লোক শিক্ষিত আমাদের রাজ্যের। আমরা আগে বোকা ছিলাম, হ্যাঁ, আমাদেরকে আগে যারা আমরা বিরোধী করতাম বিভিন্ন জায়গায়, আমরা আগে বোকা ছিলাম, আমাদেরকে বোঝানো হতো। কিন্তু আমরা আস্তে আস্তে শিখেছি যে সিপিএম কংগ্রেস কিভাবে রাজ্যের বুকে রাজনীতিটা করতো মিলিয়ে ঝুলিয়ে বিগত দিনে। আর আজকে তো তারা একে অপরের ঘরে গিয়ে বসে ভাত খায়, হ্যাঁ, একে অপরের শারীরিক খোঁজ খবর নেয়, হয়তো আরো অনেক কিছু করতে পারে। তো এই যে তাদের অবস্থানটা, সেটা আমরা আগে যখন বোকা ছিলাম। তো এই যে উনি বললেন এখন যে নির্বাচনের রেজাল্টের পরে অনেক কিছু হতেই পারে, তো তার মানে কি আমি এই কথা বলি, সিপিএম যারা করেন তারা, উনি বলছেন রেজাল্টের পরে হয়েছে, কিন্তু আপনি প্রশ্ন করেছেন ভোটের দিন হয়নি, তার মানে রেজাল্টের পরে হলে ওরা সমর্থন করেন। তো এই হলো তাদের বক্তব্য। দেখুন, আমি প্রথমেই বলেছি এই রাজ্যের মানুষ, আমরা এই রাজ্যের যারা আমরা এই রাজ্যকে ভালোবাসি, আমরা রাজনীতিটা এখন সবে অপবিস্তর বুঝতে পারি যে আপনারা কি বলতে চাইছেন। আগে হয়তো বুঝতাম না, আমি বলছিলাম যে আগে আমরা একই কথায় ঘোরপাক খাচ্ছি বারবার। আমরা একটু অন্য দিকে চাই। আমরা ভোটদান, আপনারা দুজনেই আলোচনা করলেন ভোটের দিন ভোটদান কেমন হয়েছে তা নিয়ে, কিন্তু আমাদের এবার আজকের অনুষ্ঠানে আমার আলোচনা ছিল একটু ছোট্ট, 1 মিনিট আলোচনা। দেখুন, তাদের যে আজকে যে সিপিএম পশ্চিম আসন, পূর্ব আসনে তাদেরকে সিম্বল দিয়েছে, তাদের ক্যান্ডিডেট দিয়েছে, সরি সিপিএম দিয়েছে পূর্ব আসনে, কংগ্রেস দিয়েছে পশ্চিম আসনে। তো রাজ্য নেতৃত্ব বা সারা রাজ্যে কাজ করার সুবাদে আমি রাজ্যের বিভিন্ন জায়গায় যাই। আমাদের যে এবার পার্সেন্টেজ, আমাদের একটা ধারণা ছিল আর কি, যে এবারও হয়তো 90% উপরে রাজ্যের বুকে ভোট পড়বে লোকসভা নির্বাচনে। এবার 90% উপরে রাজ্যে আমাদের একটা ধারণা ছিল আর কি, কারণ রাজ্যের কোথাও কোনো সমস্ত ধরনের পুলিশ প্রশাসনিক ব্যবস্থা ঠিকঠাক আছে, কোথাও কোনো অসুবিধা হয়নি। তো আমাদের একটা ধারণা ছিল, এস্টিমেট ছিল এই ধরনের হতে পারে। কিন্তু দেখা গেল যে না, সেটা ওই আমাদের এখানে যে 80-82% মধ্যেই ভোটটা আটকে যায় বিধানসভাতে, সম্ভবত সেই জায়গাতেই রয়ে গেছে। এবার আমরা যখন ভোটের দিন কিছুটা বা তার পরবর্তী সময় আমরা যখন স্কুটিনি করলাম যে কে কে ভোট দেয়নি, কেন ভোট দেয়নি, তো আমরা দেখুন, আমরা এরকম নয় যে শাসক দল হয়ে আমরা খালি বিজেপি যারা করেন তাদের বাড়িতেই যাই। আমরা যারা বিরোধী করেন, সিপিএম করেন, কংগ্রেস করতে পারেন, অন্য দল করতে পারেন, আমরা প্রত্যেকের বাড়িতেই যাই, তাদের খোঁজ খবর নেই। এবং অবশ্যই একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার সুবাদে আমার চেষ্টা থাকে যে উনি আমাদের থেকে কোনো ধরনের বাজে বা কোনো ধরনের কটূক্তি পায় কিনা বা কোনো ধরনের অসুবিধায় আছেন কিনা, এই ধরনের আমরা লক্ষ্য রাখি। তো সেই সুবাদে যখন ভোটের দিন বা ভোটের পরে আমরা আমি ব্যক্তিগত বিভিন্ন বাড়িতে গিয়েছি যারা বিরোধী করেন, বর্তমানে বিরোধী করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, আমি তাদের বাড়িতে গেছি। এবার দু একটা উদাহরণ দিচ্ছি। আমি পশ্চিম আসনে দু একটা কংগ্রেস বাড়িতে গেলাম আমার এলাকাতে, এবং আমি যখন দেখলাম যে ওই বাড়ি থেকে কেউ ভোট দিতে আসেননি, হ্যাঁ, বিরোধী বাড়ি, কংগ্রেস বাড়ি, তো আমি তাদের বাড়িতে গেলাম যে কি ব্যাপার, আপনারা ভোট দিতে আসেননি কেন? তো একদম নির্দ্বিধায় বলছে, দেখো এই যে যাদের বিরুদ্ধে আমরা সারা জীবন কথা বলে এসেছি, যাদের সঙ্গে আমাদের কোনো ধরনের বোঝাপড়া ছিল না এবং তাদের বিরোধিতা করে এসেছি, বিরুদ্ধাচরণ করে এসেছি, তো আমরা পারবো না এই মিলিঝুলি যে তাদেরকে এই ধরনের আমরা ভোট দিতে পারবো না। সেই জায়গায় আমি পূর্ব আসনে কাজ করেছি, এই সমস্ত গল্প না পূর্ব আসনে আমি গিয়ে কাজ করেছি, পূর্ব আসনে আমি বিরোধীদের বাড়িতে গেছি, যারা সিপিএম করেন, যারা ভোট দেয়, এই ধরনের 1-2টা বাড়িতে গেছি। ভোট তো হয়ে গেছে, এখন আর এসব তারা বলছে যে কেন ভোট দেয়নি, বলছে না ভোট দেব যাব না। আমরা জোট নিয়ে আজ কথা বলছিলাম, তীব্রমতার সঙ্গে বিজেপির জোট হোক বা কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোটে মানুষ কতটুকু সমর্থন করছে, আমরা সেই বিষয় নিয়ে আজ কথা বলছি না। আমরা ভোটের দিন যে ঘটনাগুলো হয়ে গেছে সেগুলোর জন্য আমরা আপনাদের কি অবস্থান, আপনারা কি মতামত সেটা জানার চেষ্টা করছি। কিছুটা আপনারা বলেছিলেন পোলিং এজেন্টদের বাধাদার নিয়ে বিরোধীদের অভিযোগ, যেটা শান্তনুবাবু একটু আগে বলছিলেন। শাসক বলছেন যে কর্মীর অভাব, বিরোধীরা পোলিং এজেন্ট দিতে পারেনি। সত্যটা কোন জায়গায় শান্তনুবাবু, সত্যটা কোন জায়গায়? সত্যটা আমি আগেই বললাম
যে এই রাজ্যে শাসক এরকম একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। আগে তো এই পরিবেশ ছিল না। আমি তো আগেই প্রথম আপনার বক্তব্য যখন এই প্রোগ্রামটা যখন শুরু হলো তখন আমি আমার বক্তব্য প্রথমেই বলেছি ত্রিপুরা রাজ্যের মানুষ ভোটের দিন উৎসবের মেজাজে ভোট দিত। বিজেপি ক্ষমতায় বসার পর বিজেপি কোন কথাগুলি বলে ক্ষমতায় আসলো, যে আমরা যদি ক্ষমতায় যদি আসি, বামফ্রন্ট সরকারের সময়ে যেই পরিমাণ গণতন্ত্র আপনি ভোগ করছেন তার থেকেও আরো বেশি গণতন্ত্র ভোগ করবেন, চিৎকার করে করে বলতো। যারা বিজেপির এখন যারা নেতৃত্ব, ওরা তো নতুন, আমি বলবো নতুন। রতনলাল নাথ ওদের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী, কংগ্রেসের 11 বছর বিরোধী দলনেতা ছিলেন, উনিও তো চিৎকার করে বলতেন। এখন উনি বলছেন কংগ্রেসের সাথে সিপিএম এর মিতালি। তার যারা আজকে আপনার দলের মধ্যে আছে তারা কংগ্রেসে থেকে তাহলে মিতালি করেছে রতননাথ, মিতালি করেছে সুশান্ত চৌধুরী, মিতালি করেছে প্রণজিৎ সিংহ রায়, মিতালি করেছে সুদীপ বর্মন, মিতালি করেছে আশিস সাহা। কেন তাদেরকে দলে নিলেন ওই দিন? বিশ্ববন্ধু সেন আপনাদের স্পিকার বিধানসভার, কেন তাদেরকে নিলেন? তাহলে তারা এতদিন কংগ্রেসে থেকে কংগ্রেসের দালালি করেছে সিপিএম এর জন্য নাকি? এটাই তো বলতে চাই। এখন সই দালালদেরকে আপনাদের পার্টিতে নিলেন, লজ্জা হয় না এই কথাগুলো? না, আমরা একটু মার্জিত ভাষাটা একটু মার্জিত রাখবো। ফ্যামিলি শো না, টিভিতে বসে আপনি এই ধরনের ভাষা নয়। আমরা চেষ্টা করব, আমরা সুন্দর ভাষা ব্যবহারের চেষ্টা করব। উনি প্রথমে এইগুলি বললেন, কেন বলবো না এই কথাগুলো? কেন বলবো? দেখুন, আপনি কথা বলুন, আমি বলছি ভাষাটা মার্জিত করুন। রাজনীতিতে কে কার সঙ্গে যাবে সেটা তার রাজনৈতিক অবস্থান থেকে ঠিক হবে। ভারতবর্ষে আপনি মহারাষ্ট্রে যদি বলুন, এখন আপনার সেই জায়গায় শিবসেনা এবং বিজেপির একসময় প্রচন্ড বন্ধুত্ব ছিল, একসাথে লড়াই করেছে বিধানসভা লোকসভা সমস্ত। আজকে শিবসেনা ওদের সঙ্গে নেই। কেন নেই? শুধু তা না, সমগ্র ভারতবর্ষে বিজেপির সঙ্গে যেই সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তাদের সঙ্গী এনডিএ সরে, আজকে কোন রাজনৈতিক দলটা আজকে বিজেপির সঙ্গে আছে আমাকে বলুন তো? আপনারা সরে গেলেন। আপনারা জোট নিয়ে, আপনারা রাজনীতি নিয়ে, ভোট নিয়ে আমরা জানতে চাইছিলাম আজ যে ভোটটা হয়েছে। আসুন জায়গায়, সময় চলে যাচ্ছে এভাবে। এই যে বিজেপি যে পোলিং এজেন্টের কথা আপনি বলছেন, এই যে বিজেপি যে ভয়ের পরিবেশটা যে সৃষ্টি করলো, এই ভয়ের পরিবেশটা তো সাধারণ মানুষের মধ্যে থাকবে। আমরা যারা সিপিআইএম দল যারা করি, বামপন্থী রাজনীতিতে যারা বিশ্বাসী, যারা আমাদের যারা কর্মী সমর্থক আছে, তাদের ভিতরে ভয় থাকার কথা। কেন হবে না ভয়? একটা ব্যক্তি সে যখন পুলিং এজেন্ট যখন সকালবেলা যখন বুথ সেন্টারে যখন ঢুকে, তাকে যখন বিজেপির কোন লোক যখন ভোট দিতে গিয়ে যখন বলে এই আমি কিন্তু তোকে কিন্তু দেখে নেব, সাইকোলজিক্যাল প্রেসার। কিছুক্ষণ পর বিজেপির বাইক বাহিনী তার বাড়িতে গিয়ে বলছে আপনার ছেলেকে বের করে আনুন বুথ সেন্টার থেকে, নয়তো কিন্তু আজকে রাত্রে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। এই যে ঘটনাগুলা ত্রিপুরা রাজ্যে আগে কখনো ছিল না। তো ওনারা স্বীকার করুন আর না করুন, 2018 সালের নির্বাচনের আগে আমরা ফ্রি ফিল্ড দিয়েছি একদম বিজেপিকে, যে হ্যাঁ এই রাজ্যে যারা বিরোধী রাজনৈতিক দল যারা আছে তাদেরও রাজনীতি করার অধিকার আছে। গণতান্ত্রিক পরিবেশ আমরা দিয়ে রেখেছি, তার জন্য তো তারা রাজনীতি করেছেন এবং এই গণতান্ত্রিক পরিবেশে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করেছেন। অস্বীকার করতে পারবেন? কোথাও আক্রান্ত হয়েছে? আমি আরেকটু বলছি, একটা ফৌজদারি মামলা হয়নি বিজেপির যত সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা আছে, এখন যারা নেতৃত্ব, তথাকথিত নেতৃত্ব যারা ত্রিপুরা রাজ্যে যারা বিজেপির যারা আছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে বলুন, যারা যারা এখন নেতৃত্ব দিচ্ছে বিজেপি, তাদের বিরুদ্ধে একটা মামলা দেখাতে পারবেন না যে কোনো মিথ্যা মামলা তাদেরকে জড়িত করা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিপিআইএম দলের বামপন্থী সমস্ত নেতৃত্বদের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে দিয়েছে। এই গত পরশুদিনও আপনার ধর্মনগর থেকে 11 জনকে বেকসুর খালাস হতে হয়েছে মিথ্যা মামলায়। তো এই মিথ্যা মামলা তো শুধু নেতৃত্বের প্রতি নয়, সাধারণ কর্মী সমর্থকের উপরে পর্যন্ত সেই ধরনের মিথ্যা মামলা এবং ভয় প্রদর্শন করছে আজকে শাসক দল। তারই প্রতিফলন আমরা শুনেছি আপনার মতামত। শাসক দল বলছে কর্মীর অভাবে পোলিং এজেন্ট দিতে পারেনি, কিন্তু বিরোধীরা বলছে যে এই ধরনের ভয় ভীতি প্রদর্শন করে, হুমকি দিয়ে। এবং আমরা ভোটের দিনও দেখেছি কোন একটি জায়গায়, খুব সম্ভবত এটা খোয়াই তেলে আমরা সব ধরনের জায়গায় হবে, যে একজন সিপিআইএম কর্মী বলছেন ওনার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে এসে রাত্রিবেলা যাতে পোলিং এজেন্ট না যাওয়া হয়, এবং উনি সেটাতে এফআইআরও লজ করেছেন। এখন পুলিশ কমপ্লেন্টও করেছেন। রানাবাবু, আপনার মতামত? এটা আপনারা বলেছেন যে কর্মীর অভাবে দিতে পারেন। থেকে শুরু করি, উনি বলছেন যে বিজেপি আসার আগে কি আশ্বাস দিয়েছিল মানুষকে আশ্বাস দিয়েছিল। উনি বলছেন যে সিপিএম এর সময়ে যে গণতন্ত্র ছিল এই রাজ্যের বুকে, তার থেকে আরো বেশি পরিমাণে গণতন্ত্র এই রাজ্যের মানুষ ভোগ করতে পারবে। তো আমি ওনাকে এই বিষয়ে অন্তত ধন্যবাদ জানাবো যে আমার মুখের যে বক্তব্যটা ছিল বা আমি যেটা বলতে চাইছিলাম এর পরবর্তী সময় উনি এটা বলে দিলেন। হ্যাঁ, সিপিএম এর সময়ে এই রাজ্যের বুকে মানুষ যে গণতন্ত্রটা ভোগ করতে পারেনি বিভিন্ন জায়গায়,
পাহাড়ে বলুন সমতলে বলুন, বিজেপির সময়ে প্রত্যেকটা জায়গায় মানুষ তার অবাধ স্বাধীনতা, অবাধ গণতন্ত্র ভোগ করতে পারছে। এটাই আমাদের উন্নয়ন, এটাই আমাদের সুশাসন। এবার আসছি যে উনি, আপনি বলছিলেন বারবার, উনি কথা শুনছিলেন না, মার্জিত ভাষা একটা সম্বন্ধে উনি দেখুন, ওদের যে সিপিএম এর যে দলটা, ওদের যে আমি বলতে চাইছি না এই ধরনের কথা, ওদের গঠনতন্ত্রটাই এরকম। ওরা যখন বিপদ এসে যায় সামনে, যখন আমরা পয়েন্টে থাকলে ভালো হবে, সেই বিষয়ে আমি বলে দিয়েছি। শান্তনুবাবুকে যা বলার আমি বলে দিয়েছি, ভাষা নিয়ে যা বলার বলে দিয়েছি। আপনাকে আপনি পয়েন্টে থাকুন, আপনি পয়েন্টে বলুন। আমরা যেটা নিয়ে বলছিলাম যে পোলিং এজেন্টদের হুমকি বাধা দান, যেটা ওনারা অভিযোগ করছেন এবং কাজও করছেন, যে ওরা বলছিল যে বিজেপিকে ফ্রি ফিল্ড দিয়েছে 2018-র আগে, এই রাজ্যের বুকে নির্বাচনের পূর্বে বিজেপিকে ফ্রি ফিল্ড দিয়েছে। ফ্রি ফিল্ডটা দিয়েছে, এইভাবে দিয়েছে, আমি একটু ব্যাখ্যা করি যে বিজেপি সরকার যখন 2018-তে প্রথম প্রতিষ্ঠিত হলো, এর কিছুদিনের মধ্যে আমরা একটা শোক সভা করি আমাদের পার্টি অফিসে, এবং ওই শোক সভাতে আমরা 7 জন আমাদের কর্মী সমর্থকের ছবিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করি। আমার ওই দিনটার কথা এখনো স্পষ্ট মনে আছে, আমি নিজেও ওই অনুষ্ঠানটাতে ছিলাম। যেই 7 জনের কথা বলছি, এই 7 জন নির্বাচনের 3.5 থেকে 4 মাসের মধ্যে তারা মার্ডার হয়েছে সিপিএম এর হাতে। আমি আবারও বলছি অন ক্যামেরা, এই 7 জন সিপিএম কর্মী সমর্থকদের হাতে মার্ডার হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আমরা তাদের ছবিতে মাল্যদান করে আমরা সেদিন শোক বার্তা জ্ঞাপন করেছি আমাদের প্রথম সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। এইবার বলছি, ওরা ফ্রি ফিল্ড দিয়েছিল আমাদের। আজকে এই কিছুক্ষণ আগেও আমাদের একজন ছেলে এসে বলছে, দাদা আমার মামলাটা তো 18-র আগে এখনো শেষ হইল না, সিপিএম আমার উপরে দিছিল। তো এই ধরনের একটা নয়, আমরা যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করি, যাই দেখি, প্রত্যেকটা জায়গায় আমাদের ছেলেরার নামে, এটা শুধুমাত্র 18-র নির্বাচনের আগে নয়, এরপরে বর্তমানে প্রতিটা সময় এবং এইবার নির্বাচনের আগেও সিপিএম এর তারা আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা, ছেলেটা বাড়িতে ঘুমুচ্ছে, এই ছেলের নামে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। এবং এরকম একটা না, হাজার উদাহরণ, বুথে বুথে আমাদের এই ধরনের উদাহরণ আমার কাছে চার্জশিট সহ আছে। ঠিক আছে, তো এই ধরনের পোলিং এজেন্টদের হুমকি ধমকি দিয়েছেন আপনারা। দেখুন, আমরা এই রাজ্যের বুকে দেখেছি এইবার নির্বাচনে আমরা যে অবাধ গণতন্ত্রের ব্যবস্থা করেছিলাম পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশনের মাধ্যমে এই রাজ্যের বুকে, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সিপিএম তাদের পোলিং এজেন্ট দিতে পারেনি। কেন দিতে পারেনি? কেন দিতে পারেনি? ওকে, শান্তবাবু আসবেন, যখন কথা বলেছেন এই হলো ওদের। না ঠিক আছে, বলুন বলুন শান্তবাবু, আমরা শুনুন, এক এক করে শুনবো। দুজন কথা বললে কেউ শোনা যায় না, দুজন কথা বললে কোনো কথাই শোনা যায় না। বলুন। ওনারা অনেক জায়গায়, অনেক পোলিং স্টেশনে তারা পোলিং এজেন্ট দিতে পারেনি। পরবর্তী সময় আমরা জানলাম যে পোলিং এজেন্ট কেন দিতে পারেনি, তাদের কর্মী সমর্থকের অভাব। তো কর্মী সমর্থকের অভাব কেন, আমরা পরবর্তী সময় এটা যাচাই করেছি যে তাদের যে মিতালিটা, কংগ্রেস সিপিএম এর যে মিতালিটা, এটা অনেক জায়গায় অনেক মানুষ যারা কর্মীরা ছিল, দুর্দিনের কর্মীরা ছিল, পুরান কর্মীরা ছিল, সে কংগ্রেসেরও হতে পারে, সে সিপিএম এর হতে পারে, তারা সেটাকে মেনে নেয়নি। সেটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন নির্বাচনের কিছুদিন পূর্বে থেকে বা প্রতিনিয়তই বিজেপির প্রত্যেকটা বুথে, আমাদের 3350টা বুথ আছে রাজ্যের বুকে এখন, প্রত্যেকটা বুথে আমরা যেটা একটা আন্দোলনের মতন আমরা করে দিয়েছিলাম যে আমাদের যে জয়েনিং প্রোগ্রামগুলো হবে সেটা এখন আর জেলা স্তরে, রাজ্য স্তরে, মন্ডল স্তরে হবে না, এটা যেই বুথের সেই বুথ স্তরে হবে। তো প্রত্যেকটা বুথে এই পরিমাণে জয়েনিং হয়েছে, তো এই পরিমাণে জয়েনিং হবার সুবাদে কোথায় থেকে কর্মী সমর্থক থাকবে তাদের, তো সেই জন্য তারা পোলিং এজেন্ট দিতে পারে। বুঝতে পেরেছি, আপনারা বলছেন কর্মী সমর্থক নেই, সেই একই জায়গায় আপনারা আছেন। এই যে বিভিন্ন ধরনের কারণ, এই কারণে এটা স্টুডিওতে বসে মাইকের সামনে, কেমন ক্যামেরার সামনে চিৎকার চেঁচামেচি করলে হবে না। তো মানুষ জানে। ঠিক, রানাবাবু, আমরা আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, আপনাদের দুজনেরই মতামত চাইবো। শান্তনুবাবু, এই 100%-র বেশি ভোট নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, আপনাদের তরফ থেকেও কিছু প্রতিক্রিয়া এসেছিল, শাসক দলও কিছু প্রতিক্রিয়া দিয়েছিল এবং ইলেকশন কমিশনও দিয়েছে। সেই বিষয় নিয়ে বর্তমানে আপনাদের কি অবস্থান রয়েছে? আমরা তো অলরেডি নির্বাচন কমিশনে আমরা লিখিত অভিযোগ দিয়েছি, এটা আমাদের সিপিআইএম দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, কংগ্রেস ভারতবর্ষের নির্বাচন কমিশন অর্থাৎ দিল্লিতে গিয়ে সেখানে সমস্ত তথ্য সহ তুলে দেবে।
আমাকে একটা জিনিস আপনি নিজেই বলুন যে একটা পোলিং সেন্টারে 109% ভোট হতে পারে? এখানে দেখিয়ে দিচ্ছে যে হ্যাঁ ইডিসি ভোটার, ইডিসি ভোটার। আমি একটু দর্শক বন্ধুদের বলুন। মানে সুবিধার জন্য যে কোনো একটা এক্সাম্পল আমি তুলে ধরি এখানে, তাহলে আপনিও বোঝাতে সুবিধা হবে, রানাবাবু বোঝাতে সুবিধা হবে। যেটা ইলেকশন কমিশন বলেছে, 47 আমবাসার 67 নাম্বার আমবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 67 নাম্বার বুথের ভোট পড়েছে 121.97%। এখন সেখানে বলা হচ্ছে টোটাল ভোটার সেখানের 173 জন, ভোট পড়েছে 159। টোটাল ভোটার 173, ভোট পড়েছে 159, আর ইডিসিতে ভোট পড়েছে 62। তাহলে ভোট পড়ে গেছে 211টি ভোট। যেখানে টোটাল ভোটার 173, সেখানে ভোট পড়েছে 211। তাহলে সেই জায়গায় বলা হচ্ছে যে 121.97% ভোট পড়েছে। বলুন এবার। আমি আপনাকে আরেকটা বলি। হ্যাঁ বলুন। 2 মোহনপুর বিধানসভা কেন্দ্রের 38 নম্বর পোলিং সেন্টার। আচ্ছা টোটাল ভোটার 451। আচ্ছা। ইভিএম এ ভোট পড়লো 492। টোটাল ভোটার পার্সেন্টেজ 109.09%। আচ্ছা। 5 খয়েরপুর 25 নম্বর বুথ সেন্টার, 840 টোটাল ভোটার। ইভিএম এ ভোট পড়লো 820। তার মধ্যে আপনার ইডিসি ভোট আছে 5টি, 98.80% ভোট কাস্টিং হলো। আচ্ছা ওকে। আপনি 5 আর লাগবে না এক্সাম্পল। 5 খয়েরপুরে যেটা বলেছেন সেটা সম্ভবপর কিনা আমি যদি ধরে নেই, কিন্তু 2 মোহনপুরেরটা আপনি বলছেন 451। আমি যদি ধরে নেই যে 98% ভোট পড়েছে, হ্যাঁ পড়তে পারে, ইডিসি ভোট নিয়ে পড়তে পারে, এটাও পড়তে পারে কিনা এটাও সন্দেহ না। ঠিক আছে, কিন্তু 105% আপনার 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রে 44 নম্বর বুথ সেন্টার, টোটাল ভোটার 545, ইভিএম এ ভোট পড়লো 566, ইডিসি ভোটার 5। তাহলে কি 100% ভোটার সেই ভোটার লিস্টের সমস্ত ভোটার ভোট দিতে যাচ্ছে? সম্ভব এটা কোনোদিন? আচ্ছা। ভারতবর্ষের নির্বাচন কমিশন 19 এপ্রিল এবং 26 এপ্রিলের ভোটের পর তাদের ওয়েবসাইটে একটা পার্সেন্টেজ দিয়েছে। এখন সমগ্র ভারতবর্ষে এটা নিয়ে একটা চর্চা হচ্ছে। লাস্ট যেই তথ্যটা দিল তাতে দেখা যাচ্ছে প্রায় 6 থেকে 7% ভোট বেড়ে গেল। কিভাবে? ভারতবর্ষের নির্বাচন কমিশন এখন পর্যন্ত সঠিক তথ্য প্রদান করছে না। শুধু এত ভোট পড়লো, এত পার্সেন্টেজ, এটাই শুধু বলল। লোকসভা কেন্দ্র ওয়াইজ কোন তথ্য এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলকে ভারতবর্ষের নির্বাচন কমিশন দেয়নি। ভারতবর্ষের নির্বাচন কমিশনের এই কার্যকলাপ নিয়েও এখন প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। ওকে, তাহলে আপনাদের বক্তব্য যে এখানে আপনারা যেটা বলছেন যে এই যে 100% বেশি যে ভোটটা পড়েছে তা নিয়ে আপনাদের মধ্যে এখনো সংশয় রয়েছে। অবশ্যই ওকে, সংশয়। রানাবাবু আপনাদের কি মতামত 100% বেশি ভোট পড়া নিয়ে? দেখুন, আমরাও দেখেছি দু একটা জায়গায় যে ভোট পার্সেন্টেজ হবার কথা ছিল তার থেকে বেশি পার্সেন্টেজের ভোট পড়েছে, বা ভোটার যা ছিল 100% ভোট প্রদান হয়েছে, এটা আমরাও লক্ষ্য করেছি। কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখার দায়িত্ব আমরা খালি আপনাকে প্রশ্ন করতে পারি, জিজ্ঞেস করতে পারি। আমি গণতান্ত্রিক রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে আমি প্রশ্নটা রাখতে পারি যে কেন এরকম হলো, এরকম হবার কি কথা ছিল কিনা। কিন্তু পুরো বিষয়টা খতিয়ে কে দেখবে? বিষয়টা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন এবং তদন্ত করবে কেন কিভাবে হলো, এটা হবার কথা নয়। এবং ওইখানে যারা কর্মীরা ছিল সেখানে অবশ্যই নির্বাচন কমিশনের যারা প্রিসাইডিং অফিসার, ভোট কর্মী ছিল, আপনারা বলছি আপনারা দায়িত্ব ঝেড়ে ফেলছেন তাহলে? না 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 না, আচ্ছা, নির্বাচন কমিশনে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে রিটার্নিং অফিসার সকলেই ছিল, ঠিক আছে। তো বিষয়টা অবশ্যই খতিয়ে দেখছে তারা, আচ্ছা, প্রশাসনের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, অবশ্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এবং আমাদের ভারতবর্ষের নির্বাচন এবার লোকসভা নির্বাচন 7টা ফেজে হচ্ছে, 2টা খালি শেষ হলো। উনি যে বলছেন যে এখনো পুরো তথ্য দেয়নি, নির্বাচন কমিশন সময়ে সময়ে, আমার যতটুকু জানা আছে, আমি তো বিশেষ বলতে পারবো না, আমি যতটুকু মিডিয়ার মাধ্যমে দেখছি সেটা আপনাদের মাধ্যমে, যে নির্বাচন কমিশন সময়ে সময়ে তাদের যা যা দেবার দরকার প্রত্যেকটা জিনিসই আমাদেরকে জানিয়ে দিচ্ছে, মিডিয়ার মাধ্যমে তারা জানাচ্ছে। এবং যেটা এখনো হয়তো জানায়নি সেটার তো সময়সীমা ফুরিয়ে যায়নি,
সময়সীমা তো ফুরিয়ে যায়নি। নির্বাচন কমিশন তাদের কি পরিস্থিতিতে নির্বাচন কমিশন কাজ করছে এবার ভারতবর্ষে, আমি তো কারোর পক্ষপাতিত্ব করছি না এখানে। তো কি সেখানে সেটা শান্তনুবাবু যেটা বলছিলেন যে প্রথমে 60%, 19 এপ্রিল 60% এবং 26 এপ্রিল 60.96 বলেছিল ইলেকশন কমিশন, এবং তারপর সেটা 30 এপ্রিল ইলেকশন কমিশন যে হিসেব দিয়েছে 19 তারিখ প্রথম ফেজের ভোটের জন্য 66.14। তার উপরে লেপ দিচ্ছি না, আমি বলছি যে এই যে বিষয়টা সম্বন্ধে আমরা প্রশ্ন চিহ্ন তুলতে পারি, কেন এরকম হলো, এবং তোলাটাই স্বাভাবিক। আপনি বলছেন ইলেকশন কমিশন পরে জবাব দেবে, কমিশন এটার জবাব দেবে, এটা তারা খাতিয়ে দেখবে। ওকে, আমরা সেই বিষয় থেকে সরে যাচ্ছি এই মুহূর্তে। তাহলে এই মুহূর্তে আরেকটা বিষয়, আমরা যদি ত্রিপুরার ভোটদানের দিকে চোখ রাখি, নির্বাচনের দিকে চোখ রাখি, জল রাস্তার দাবিতে ভোট বয়কট রাজ্যে কি নতুন ট্র্যাডিশন সেট হতে চলেছে বলে মনে হয়? সুশাসন চলছে, আমি তো বলবো সুশাসন চলছে। না শান্তবাবু, আপনার কাছে আসবো। হ্যাঁ শান্তবাবু বলুন। সুশাসন চলছে, তাই মানুষ জল এবং রাস্তার জন্য আপনার ভোট দেয়নি। আচ্ছা, ত্রিপুরা রাজ্যে এই আরেকটা আপনি মানে মনে করিয়ে দিলেন আমাকে। ওকে, উন্নয়নের জন্য, জলের জন্য, রাস্তার জন্য মানুষ ভোট বয়কট করেছে বামফ্রন্ট সরকারের সময়, দেখাতে পারবেন না। আচ্ছা, এবার যে ভোট বয়কট হয়েছে তাতে কি আপনারা খুশি হলেন? ভোট বয়কট করা কেন খুশি হলেন? আচ্ছা, সেখানে যদি উন্নয়নের দাবিতে যদি ভোটগুলো না দিয়ে থাকতেন, উন্নয়নের দাবিতে যদি ওনারা ভোট না দিয়ে থাকেন এবং বলছেন জল এবং রাস্তার জন্য, তাহলে তো ভোটটা বিরোধী দলের কাছে যাওয়ার কথা ছিল। অবশ্যই সেখানে আপনারা কি দায়িত্ব পালন করেছেন? এখন দেখুন, গণতন্ত্রপ্রিয় মানুষ সে প্রতিবাদ করার বিভিন্ন মাধ্যম খুঁজে নেয়। এখন হয়তো যে সমস্ত জায়গাগুলোতে এই ঘটনাগুলো হয়েছে সেই জায়গায় মানুষ তার প্রতিবাদ করার মাধ্যম খুঁজে নিয়েছে যে আমি ভোটাধিকার প্রয়োগ করব না। আচ্ছা, কারণ আমি যদি ভোটটা যদি দিই, তার মেসেজটা যতটুকু যাবে, ভোটটা যদি না দেই, ভোটটা যে ওরা দেয়নি, এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর ব্যাপার নয়। ভোটটা যে দেয়নি তার জন্য এই স্টুডিওতে বসে আপনি এই কথাটা বললেন, আমরা এই কথাটা আলোচনা করছি। যদি ভোটটা দিয়ে দিত, এই কথাটা আজকে আলোচনায় আসতো না। আজকে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতিটা, আমার বিজেপির বন্ধু বলছে সুশাসন চলছে, সুশাসনের চেহারাটা এরকম, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছে না, জল এবং রাস্তা তার মানে তার মৌলিক চাহিদার মধ্যে একটা করে। ঠিক, ওকে, আসছি আপনার কাছে। রানাবাবু দেখুন, যেই জায়গাটাতে জলের মাধ্যম নিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে সেটা আমিও দেখেছি, এবং এটা সম্ভবত এডিসি, এডিসিতে সেটা। তো আমরা এই রাজ্যের বুকে 2018 থেকে, আমি যদি ছোট্ট করে উদাহরণটা দেই, যে এডিসিতে সাধারণত আমাদের জনজাতি ভাই বোনরাই বেশিরভাগ তাদের বসবাস। আমাদের ও জনজাতিরাও এডিসিতে থাকেন না যে তা না, আছেন, কিন্তু বেশিরভাগটা জনজাতিদের বসবাস। এবং যারা অবরোধ করেছে, কিভাবে কেন অবরোধ করেছে সেটা আমি পরবর্তী সময় আসছি। যারা অবরোধ করেছে তারা প্রত্যেকেই জনজাতি ছিল, আমি লক্ষ্য করেছিলাম, যতটুকু মনে আছে আমার। এবার জনজাতির যে ভোটটা বা জনজাতি অংশের ভোটটা, দেখুন 2018 নির্বাচনে আগে যেই সিপিএম শাসন ক্ষমতায়, তারা 21 নম্বর থেকে তাদের গণনা কাউন্টিং শুরু হতো, কারণ 20টা আসন যেটা ছিল জনজাতিদের সেটা তাদের পকেটে ছিল, আমরা সকলেই জানি। না, সেটা আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন, আপনি জায়গায় আসুন রানাবাবু, এত ঘুরিয়ে ফেললে তো দর্শকরা বুঝতে পারবে না, এতটা বুঝতে পারবে না। সোজা কথা বলুন, কেন হইলো, কেন বলুন রানাবাবু, বলুন। এবার 2018 নির্বাচনে, প্রথমবার নির্বাচনে তাদের পকেটে মাত্র 3টা সিট, আচ্ছা, জনজাতিদের। তারপরে 2019-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে জনজাতি সিটটা তাদের থেকে চলে গেল। তারপরে আসছি এডিসি নির্বাচন, এডিসি নির্বাচনে 28টা সিটের মধ্যে তাদের ঝুলিতে লাড্ডু, ওকে, 23-0 তারা পেল, ঠিক আছে। তো এই যে পরিস্থিতি, জনজাতিদের জন্য কারা কাজ করছে, জনজাতি এলাকাতে এই যে উনি জলের কথা বলছেন, রাস্তাঘাটের কথা বলছেন, আমাদের সরকার আসার পরে এই যে সুশাসনের কথা বললেন, হ্যাঁ অবশ্যই সুশাসন চলছে, বৃহৎ মাত্রায় সুশাসন চলছে, পুরো নর্থ ইস্টে নয়, ভারতবর্ষের। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুশাসনের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে পুরস্কার পেয়েছেন, সেটাও আপনারা লক্ষ্য করেছেন, পুরো পরিষদ পুরস্কার পেয়েছেন। তো সেই জায়গায় এই রাজ্যের বুকে রাস্তাঘাট, জলের কি পরিমাণ উন্নতি হয়েছে, উনার বাড়িতে গেলেও দেখতে পারবেন যে বিজেপির আমলে যে
জলটা দেওয়া হয়েছে ওনার বাড়িতেও চলে গেছে। না, আমার বাড়িতে জল যায় না। ঠিক আছে, এটা শুধু Okay, আপনি বলবেন। মিটার লাগানো হয়েছে, যেখানে ভোট বয়কটের কথা থেকে আপনি কোথায় চলে যাচ্ছেন? এবার আসছি বয়কটের কথা। এইগুলি এখানে কথা নেই তো। এখানে এই যে ভোট বয়কটের কথা বললেন, যারা একটা ছোট্ট জায়গায় যারা জলের জন্য ভোট বয়কট করেছে, সেটা এখন খাতিয়ে দেখতে হবে যে এখানে অন্য কোনো বিষয় আছে কিনা, যে বিরোধী যে মঞ্চগুলো আছে সেগুলো মিডিয়ার সামনে তুলে ধরার জন্য নির্বাচনের আগে তারা অনেক ধরনের পথ অবলম্বন করে থাকে, আমরা সময় সময় দেখেছি। তো আমি বলছি না এটা তাদের বিভিন্ন পথ, আমি বলছি না যে এটাই তাদের অনেকগুলো মাধ্যমের মধ্যে একটা মাধ্যম, আমি বলছি না, কিন্তু তারা সময় সময় রাজ্যের বুকে শাসক দলকে জব্দ করার জন্য তারা যে বিভিন্ন ধরনের নোংরা পথ অবলম্বন করে থাকে, সেগুলো আমাদের রাজ্যের আর কারোর অজানা নয়। ওকে, আপনাদের কাছে আগে খবর ছিল, আপনাদের কাছে আগে খবর ছিল রানাবাবু, শান্তবাবু, আপনাদের কাছে আগে খবর ছিল, আপনারা কি আগে থেকে জানতেন? না, জানতাম না। আপনারা জানতেন? আমি একটু বলে নেই। না, আপনারা কি জানতেন? আপনারা জানতেন রানাবাবু? আপনারাও জানতেন না? তাহলে আপনাদের এলসি, আপনাদের দলের এলসি, লোকাল কমিটি, আপনাদের মন্ডল, না না, আমি শান্তবাবুদের বলছি, এলসি আপনাদের মন্ডল কি কোনো কাজ করলো না? আপনাদের মন্ডল, আপনাদের এলসি, না না, তাহলে কি করে জানলো না? কি করে জানলো না? কি করে? না না, জানলো না কি করে? দল আপনাদের দল জানলো না? আপনারা বাড়ি বাড়ি যাচ্ছেন, জনসংযোগ করছেন, একটা এলাকা ভোট দেবেন, আপনারা জানলেন না? আমাদের কি কাজ? আমাদের আপনি যে বলছেন এলসিএম, আমি একটু কথা বলছি, আমি আপনার সঙ্গে কথা বলিনি। আপনি যে এখন বললেন এলসিএম আর মন্ডল, এই যে দুটো কথা শব্দ বললেন, আমি দুটোর মধ্যে ফারাকটা খালি এক লাইনের মধ্যে বুঝি না। এই খবরটা কি করে পেলেন না আপনারা? মন্ডলের কথা বললেন, আমাদের মন্ডল বা আমরা যারা জনসম্পর্ক করি, আমাদের কি কাজ? আমাদের কাজ হলো রাজ্যের মানুষের, সাধারণ মানুষের যে দাবি দাবাটা আছে সেটা সরকারের কাছে পৌঁছে দেওয়া, সরকার থেকে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আমাদের কাজ। এলসিএম এর যে বিষয়টা ছিল, সেটা আগে ছিল তারা একটা জায়গায় এলসিএম বসে পয়সা আদায় করা, মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা। শান্তবাবু বলুন, আপনি কি বলতে চাইছিলেন এই বিষয় নিয়ে? আমি এটাই বলছিলাম যে আমার বিজেপির বন্ধু যেটা বলছে যে আমরা পুলিং এজেন্ট দিতে পারিনি, আমাদের মানুষের সাথে যোগাযোগ নেই, অনেক কথা উনি বললেন, ধরলাম আমাদের মানুষের সাথে যোগাযোগ নেই, ওনার কথাটাই আমি নিলাম। আপনাদের তো মানুষের সাথে যোগাযোগ আছে। মন্ডল ঘরে ঘরে বলছে ঘর ঘর বিজেপি, হর ঘর বিজেপি, হর ঘর মোদি। তাহলে ওই যারা ভোট যারা দেয়নি তাদের বাড়িতে তো গিয়েছেন, তারা কি বলেছিল ভোট দেবে? ওকে, সেই প্রশ্ন আমি করেছি ওনাকে, আমি সেই প্রশ্ন একসঙ্গেই তো করলাম, সেই প্রশ্ন একসঙ্গেই তো করলাম। আপনাকে বললাম আপনার এলসির কাছে খবর ছিল কিনা, আপনার কাছে বললাম আপনার মন্ডলের কাছে খবর ছিল। পরিস্থিতি কোন জায়গায়? একদিকে বলছে উৎসবের মাঝে যে ভোট, রাজ্যের মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। অন্যদিকে মানুষ স্বেচ্ছায় বলছে আমার উন্নয়ন নেই, রাজ্য পিছিয়ে যাচ্ছে, আমি আমার পানীয় জল পাচ্ছি না, আমার চলাফেরার রাস্তা পাচ্ছি না, আমি ভোট দেব না। পরিস্থিতি কোন জায়গায়? তারপরও সুশাসন বলছে না, এনারা যে পরিস্থিতি রাজ্যে আগে ছিল না তো। এই যে ভোট বয়কট করা হলো রাস্তা এবং পানীয় জল নেই বলে, ওনাদের যদি আগে রাস্তা এবং পানীয় জল দেওয়া হতো তাহলে বোধহয় এবারও বোধহয় ভোটটা বয়কট করতো না। এখন ওনাদের আগেও দেওয়া হয়নি, হয়তো এখনো দেওয়া হয়নি, তার জন্য ওনারা ভোট বয়কট করেছেন। আপনি কি বামফ্রন্টের সময় দেখাতে পারবেন যে মানুষ ভোট বয়কট করেছে? না না, ওনাদের যে যারা আজকে ভোট বয়কট করলেন, ওনারা যদি আগে থেকে জল আর রাস্তা পেতেন তাহলে কি আজ ভোট বয়কট করতেন শান্তনুবাবু? না, দেখুন, ওকে, ওনারা বঞ্চিত, এটা বাস্তব, ওনারা বঞ্চিত, তার জন্য ওনারা দেন। আজকে আছে, কালকে ভাঙতে পারে, রাস্তা ঠিক করতে হবে। জল আমার বাড়িতে আজকে যাচ্ছে, কালকে নাও যেতে পারে। এই বিজেপি সরকার আসার পর মানুষের বাড়িতে একটা জলের পাইপ দিলেন, সঙ্গে একটা মিটার দিলেন। আগরতলা শহরে আপনি খোঁজখবর নিয়ে দেখুন, আপনার ক্যামেরা নিয়ে ঘুরুন, আমার এলাকায় আছে, জলের পাইপ দিয়েছে, মিটার বসিয়েছে, আজ পর্যন্ত জল আসেনি। আজকে 6 বছর 7 বছর অতিক্রান্ত হচ্ছে, জল যায়নি। ওকে, আমরা মিটার খুলে পড়ে গেছে। আমরা জল পরিস্থিতি, এটা বাস্তব, এটা স্বীকার করতে হবে। আমরা উন্নয়ন, সুশাসন, জল, মিটার এসব নিয়ে তো আজ আলোচনা করছি না, ভোটদান নিয়ে আলোচনা করছিলাম। মোট কথা, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। রানাবাবু, একটা শেষ জায়গায় ছোট্ট করে 1 মিনিটের মধ্যে উত্তর চাইব। রাজনীতিতে যে ব্যক্তি আক্রমণ কতটা শোভনীয় এবং বর্তমানে কতটা বাঞ্ছনীয় বলে আপনি মনে করেন? দেখুন, ব্যক্তি আক্রমণকে আমরা কখনো সমর্থন করিনি, করবও না। এবং আমার যতটুকু ধারণা, এই রাজ্যের বা যারাই আছে, ব্যক্তি আক্রমণ করাটা কোনো অবস্থাতেই শুভনীয় নয়, স্বাস্থ্যকর নয় আমি মনে করি। তো রাজনীতিতে ব্যক্তি বিশেষ আক্রমণ না করে যারা দলের জন্য, মানুষের জন্য যারা করে, তাদের উন্নয়নের ধারাকে যারা অব্যাহতি রাখে এবং সুশাসনের যে সঠিক দিশাটা যে দলের
শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন আমাদের যে স্লোগানটা যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, এবং সেই সুবাদে আমরা রাজ্যের প্রতিটা জায়গায় প্রতিটা মানুষের কাছে, সমাজের অন্তিম ব্যক্তির কাছে আমাদের প্রশাসনের যে প্রত্যেকটা সুযোগ সুবিধা আছে, সে চাল থেকে বলুন, যে কোনো বিষয়ে, অর্থকরীর বিষয়ে বলুন, সমস্ত বিষয়ে যে সুযোগ সুবিধাগুলো আছে সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু ব্যক্তি আক্রমণটাকে আমরা কখনো সমর্থন করি না। আপনারা সমর্থন করেন না, আপনারা পছন্দ করেন না। আমরা প্রতিটা জায়গায় এই রাজ্যের উন্নয়ন চাইছিলাম আগে, এখনো উন্নয়ন চাই, এবং ধারাকে অব্যাহত রাখতে আমি আজকে স্টুডিওতে আহ্বান করব, যারা বিরোধী আছে, অযথা যারা বিরুদ্ধাচরণ করে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এই ধরনের, আজকেও আমি একটা বিরোধী একজন নেতাকে হাতে হাত মিলিয়ে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য এই রাজ্যকে একটা সুন্দর রাজ্য করে তোলার জন্য। শান্তবাবু, আপনি কি মনে করেন ব্যক্তি আক্রমণ কতটা বাঞ্ছনীয়? ব্যক্তি আক্রমণে আমরা বামপন্থীরা কখনোই বিশ্বাসী নই, এবং কখনো আমরা ব্যক্তি আক্রমণ করিও না। কিন্তু আমরা দেখতে পেলাম এই লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে ব্যক্তি আক্রমণ হয়েছে। কিরকম ব্যক্তি আক্রমণ হয়েছে? শিশু বিক্রি নিয়ে আমাদের দলের পলিট ব্যুরো সদস্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি একটা জায়গায় বক্তব্য রাখলেন যে পরিস্থিতি আজকে এরকম জায়গায় আজকে শিশু বিক্রি করতে হচ্ছে। ওনাদের দলের প্রার্থী, রাজ্যের 4 বছর 2 মাসের মুখ্যমন্ত্রী, আমরা উদাহরণটা বুঝতে পেরেছি, সেটা জানে দর্শক, রাজ্যবাসীরা জানে, দর্শক বন্ধুরা জানে। উনি সরাসরি আক্রমণ করলেন। আমরা সেটাই জানতে চাইছি, ব্যক্তি আক্রমণ প্রয়োজন কি? এই উদাহরণটা তুলে ধরলাম যে যারা শিশু বিক্রি করেছে তারা নিজেই মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, অন ক্যামেরায় বলছে যে আপনি ওনার কথা বলছেন, আপনার দল এবং আপনার দল না করতে পারে, আপনার দল যাদের সঙ্গে জোট সঙ্গী, ওনারা ব্যক্তি আক্রমণ করছেন, তো আপনাদের তাদের সঙ্গে সঙ্গী, ওনাদের দায়ভার তো আপনাদেরও কাঁধে নিতে হবে। কিন্তু একে অপরকে ব্যক্তি আক্রমণ করা কতটা শোভনীয় সেটা আমরা জানতে চাই। শোভনীয় নয়, এবং আমরা বামপন্থীরা ব্যক্তি আক্রমণ করি না, ব্যক্তি আক্রমণে বিশ্বাসীও নই। আমরা লড়াইটা নীতিগত, আদর্শগত জায়গায় আমরা থেকে আমরা করতে চাই। বামপন্থীরা আপনি কখনো দেখতে পারবেন না কারণ নাম নিয়ে কোনো ব্যক্তিকে সরাসরি আক্রমণ করে, কিন্তু আমাদের উপর এই ধরনের আক্রমণ বহুবার এসেছে। আমি লাস্ট একটা কথা বলবো যে ব্যক্তি আক্রমণ করার তো ওরা বরাবরই বিগত দিনে আমরা দেখেছি ব্যক্তিদের নিয়ে কথা বলতে, আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলতে অনবরত দেখেছি, এবং এটা ওদের জন্য নতুন কোনো কিছু নয়। প্রত্যেকটা জায়গায় ওরা আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা, বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখেছি। পরিশেষে আমি এটাই বলবো যে আমার যে প্যানেলিস্ট বসে আছে, উনি হয়তো পশ্চিম আসনে উনার বাড়ি, যেহেতু শহরে, আগরতলা শহরে, উনাকে ধন্যবাদ জানাই যে জীবনের প্রথম উনি বামফ্রন্ট করেন, জীবনের প্রথম এইবার কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য উনাকে ধন্যবাদ জানাই। যে কংগ্রেসকে না কেন বলছি, আজকে প্রত্যেকটা জায়গায় আজকে এই যে একটা বিভীষিকাময় পরিস্থিতি, আজকে আমি দেখেছি যে যারা কংগ্রেস করতো না, রানাবাবু সেই বিষয়ে আলোচনা করার মতো আমার কাছে সময় নেই, আজকে আমাদের এই বিষয় নয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ আমার স্টুডিওতে আসার জন্য, এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ শান্তনুবাবু আপনাকেও, ধন্যবাদ রানাবাবু আপনাকেও। দর্শক বন্ধুরা, লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আগামী 7ই মে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 95টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া হতে চলেছে। ওই দিন ভাগ্য নির্ধারণ হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান এবং সুপ্রিয়া সুলের মতো হেভি ওয়েট নেতৃত্বদের। প্রথম 2 দফায় প্রায় 66% ভোট পড়ার পর নজর সবার তৃতীয় দফায়। প্রায় 4 মাস ধরে চলেছিল ভারতবর্ষের প্রথম লোকসভা নির্বাচন, কিন্তু তখন ছিল শীতকাল। এবার নির্বাচন প্রক্রিয়া চলছে প্রায় 2.5 মাস। গ্রীষ্মকালের এই তাপপ্রবাহের মধ্যে বাকি 5 দফায় কত শতাংশ ভোট পড়ে তা সময় বলবে। লোকসভা নির্বাচনের সব খবরে চোখ রাখছি আমরা, তাই দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।